আগের দিন হয়েছিল রাজদন্তাদিশু পরম, তার সঙ্গে হয়েছিল ধর্মাদিশু অনিয়মঃ। আজকে একটা হবে যে দ্বন্দ্বে ঘি সূত্র। বৃত্তি হচ্ছে দ্বন্দ্বে ঘি সঙ্গম পূর্বম স্যাৎ। দ্বন্দ্ব সমাসে দুটি সমসমান পদের মধ্যে যেটি ঘি সঙ্গক পদ হবে তার নিপাত হবে। দ্বন্দ্ব সমাসে দুটি সমসমান পদের মধ্যে যেটি ঘি সঙ্গক পদ হবে তার পূর্ব নিপাত হবে। ঠিক আছে? না কিরকম এখন জানতে হবে যে ঘি সংজ্ঞা কার হয়, ঘি সংজ্ঞা কার হয় এটা এবার জানতে হবে। যে একটা সূত্র আছে শেষ ঘ্যসখী বলে সূত্র আছে। যেমন ধরো যে পাণিনীয় ব্যাকরণে কি হয়, যেমন গুণ সংজ্ঞা, বৃদ্ধি সংজ্ঞা বা সংহিতা সংজ্ঞা, এরকম অনেক সংজ্ঞা হয় না? তেমনি একটা সংজ্ঞা আছে ঘি সংজ্ঞা। একটা একটা সংজ্ঞা আছে ঘি সংজ্ঞা। এখন এই ঘি সংজ্ঞা কার হয়, কার ঘি সংজ্ঞা হয়, এর উত্তরে বলা হচ্ছে কি বলছো বলো? বললাম সখী ভিন্ন ইকারান্ত আর উকারান্ত শব্দ ঘি সংজ্ঞা প্রাপ্ত হয়। হুম হুম এটা সূত্র আছে শেষ ঘ্যসখী। শেষ ঘ্যসখী মানে শেষ ঘ্যসখী কিরকম? অর্থ হচ্ছে যে হ্রস্ব ইকারান্ত এবং হ্রস্ব উকারান্ত পুংলিঙ্গক এবং ক্লীবলিঙ্গক শব্দের ঘি সংজ্ঞা হয়, কিন্তু সখী শব্দের হবে না। হ্রস্ব ইকারান্ত এবং হ্রস্ব উকারান্ত সেগুলোকে পুংলিঙ্গ হতে হবে, পুংলিঙ্গ অথবা ক্লীবলিঙ্গক শব্দ হতে হবে। এই শব্দগুলোর ঘি সংজ্ঞা হয়, কিন্তু সখী শব্দের হবে না। তাই যে ঘি অসখী, অসখী মানে সখী ভিন্ন, সখী ভিন্নের ঘি সংজ্ঞা হবে। ঠিক আছে? সখী ভিন্ন যে শব্দ তার ঘি সংজ্ঞা হবে। তাহলে দেখো আমরা উদাহরণ দিলেই পাবো। দেখো একটা ধরো দ্বন্দ্ব সমাস করা হচ্ছে হরস্য হরিশ্চ। হরশ্চ হরিশ্চ
আকাশ আছো? আকাশ? আচ্ছা, অন্য কে আছে? এখানে স্মৃতি, স্মৃতি আছো? হুম, হরিহরও হবে। হুম, এখানে আমার প্রশ্ন হচ্ছে যেখানে ঘি সংজ্ঞক কোনটা এবং কেন? হরি হবে ঘৃসঙ্গক, কারণ ইকারান্ত পুংলিঙ্গ। এখানে হরি হবে ঘি সংজ্ঞক, কারণ হচ্ছে হরি শব্দটা হচ্ছে ইকারান্ত। দেখো, হ্রস্ব ইকারান্ত হতে হবে, দীর্ঘ ইকারান্ত হলে কিন্তু আর হবে না। হ্রস্ব ইকারান্ত হতে হবে এবং হ্রস্ব উকারান্ত হতে হবে। তুমি যদি এখন বলো যে ধরো একটা শব্দ যেটা ইকারান্ত, ইকারান্ত কি হবে শব্দ? বধূ শব্দটা কি দীর্ঘ না? না, ও তো স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে। যাই হোক, ইকারান্ত হতে হবে, হ্রস্ব হতে হবে। তাহলে প্রথমে এখানে তোমাকে দেখতে হবে যে এখানে ঘি সংজ্ঞা হচ্ছে হরি শব্দের, হরি শব্দের ঘি দাদা, সংজ্ঞা। এবং মতি শব্দ হবে? হ্যাঁ বলো। মতি। না না, মতি দেখো ইকারান্ত। এখানে এখানে দুটো শর্ত আছে, পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ হতে হবে। মতি তো স্ত্রীলিঙ্গ হয়ে গেল না সুকন্যা? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। মতি না তো স্যার, মতি স্ত্রীলিঙ্গ। শব্দ তো হবে। কেন? মত অয় হচ্ছে তো ওটা। আর মতিটা মতি পুংলিঙ্গ। মতি মতয়, মতি ওরকম। মতি শব্দটা, মতি শব্দটা স্ত্রীলিঙ্গ হয়, পুংলিঙ্গ হয় না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আপনি উদাহরণে মতি লিখিয়েছিলেন, হুম। আপনি মতি বলেছিলেন। আচ্ছা, হয়তো তাহলে ভুল বলেছিলাম, কিন্তু এগুলো স্ত্রীলিঙ্গ হলে হবে না, স্ত্রীলিঙ্গ হলে হবে না, ঠিক আছে? পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গ হতে হবে। হুম, নেক্সট। দেখো, যাই হোক, তাহলে এখানে বোঝাই যাচ্ছে হরি শব্দের এখানে কি হবে, হরি শব্দের এখানে ঘি সংজ্ঞা হবে, আর ঘি সংজ্ঞা হলে আহ, তাহলে এখানে বলো তো এখানে এখানে সমাজ সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? অর্চনা, অর্চনা, এখানে সমাজ সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? প্রথম প্রশ্ন এটা। হ্যাঁ স্যার, এটা হচ্ছে ওই অজা অভ্যহিতং অভ্যর্হিতং চ, যেটা পূর্ব নিপাত হয়েছে। আমি বলেছি সমাজ সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে এখানে। এখানে কি সমাস হচ্ছে বলো তো? প্রথম প্রশ্ন, কি সমাস হয়েছে এখানে? দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাজ সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? দ্বন্দ্বে ঘি। তুমি ভিডিওটা অন করো, কান ধরো। তুমি দাঁড়াও, আস্তে। তুমি ভিডিও অন করে কান ধরো একবার। ঠিক আছে, দ্বন্দ্বে ঘি দিয়েই তো হচ্ছে, মানে এটা। গাধা, দ্বন্দ্বে ঘি দিয়ে পূর্ব নিপাত হচ্ছে, দ্বন্দ্বে ঘি দিয়ে কি সমাজ সংজ্ঞা হচ্ছে? আচ্ছা, রনিতা। কি না, রনিতা, ওয়েট ওয়েট, রনিতা কি হবে? চার্থে দ্বন্দ্ব দ্বারা। চার থেকে দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস মানেই সেখানে চার্থে দ্বন্দ্ব হচ্ছে সমাজ সংজ্ঞা বিধায়ক, মানে সমাজ সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে চার্থে দ্বন্দ্ব। ও, আর অর্চনা, আমি তো মনে আসছে যে প্রত্যেকটা সূত্রই বোধহয় আলাদা আলাদা, যেরকম কারকের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সূত্র হয়ে আসছে, এরকম আমি ভাবলাম চারটি দ্বন্দ্বে একটা সূত্র, তারপরে সূত্র হচ্ছে না, তুমি অভ্যর্হিত। দেখো, এই যে আমরা প্রত্যেকটা সূত্র এখন হবে, এইগুলো হুম। সব পূর্ব নিপাত বিধায়ক, পূর্ব নিপাত। ও, আমি এটা জানতাম না তো, আমি ভেবেছি শুধু পূর্ব নিপাত বিধায়ক অভ্যর্হিতং চটা। পূর্ব নিপাত ঠিক। বিধায়ক, যে
এখানে কি বলা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে দুটি সমসমান পদের মধ্যে যেটি ঘি সংজ্ঞক হবে তার পূর্বনিপাত হবে। এই সূত্রের অর্থ তো বলাই আছে এখানে। এখানে যতগুলো সূত্র হবে সবগুলোই পূর্বনিপাত বিধায়ক হবে। ঠিক আছে? সমাস সংজ্ঞা আচ্ছা কিন্তু ওটা দিয়েই হবে। সমাস সংজ্ঞা কিন্তু ওটা দিয়ে হবে যে চার্থে দ্বন্দ্ব। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। সমাস সংজ্ঞা কিন্তু চার্থে দ্বন্দ্ব দিয়েই হবে। মাথায় রাখবে। হুম ঠিক আছে, আমি ভেবেছিলাম সবকটাই বোধহয় মানে দ্বন্দ্ব সমাসই হচ্ছে। না, তাহলে এখানে সমাস সংজ্ঞা হলো কোন সূত্র দিয়ে? চার্থে চারটে দ্বন্দ্ব, দ্বন্দ্ব। এটা দিয়ে হলো। এবং সমাস সংজ্ঞা হওয়ার পরে হরস্য হরিশ্চ, এখানে দ্বন্দ্বে ঘি, এই সূত্র দিয়ে ইত্যনেন হরিশব্দস্য ঘি সংজ্ঞা। ভুল বললাম। শেষ ঘ্যসকি, এই সূত্র দিয়ে ঘি সংজ্ঞা। এবং তারপরে হচ্ছে হরি হর, এখানে দ্বন্দ্বে ঘি ইত্যনেন হরিশব্দস্য পূর্ব নিপাতঃ। বোঝা গেল? এই হচ্ছে ক্রম। এখানে হরি শব্দের পূর্ব নিপাত হবে। ক্লিয়ার? বোঝা গেল হ্যাঁ কিনা? পরবর্তী একটা বার্তিক আছে। বার্তিক আছে, ধরো এরকম বলা হলো যে, এবং এখানে সমাসটা কি হবে? অ্যাকচুয়ালি সমাসটা হয়ে হরিহরও হবে। হরিহরও হবে। ঠিক আছে? অনেক অনেক প্রাপ্তা বেকত্র, অনেক প্রাপ্তা একত্র নিয়ম নিয়মঃ শেষে। এটা বার্তিক আছে। অনেক প্রাপ্তাবেকত্র নিয়ম অনিয়মঃ শেষে। কি অর্থ? স্যার বলছি 2 নম্বর যে বার্তিক দিয়েছেন, 2 নম্বর যেটা, হুম সেটা মানে কি, মানে আগে যেরকম বার্তিক তো একটা ওই ধর্মাদিশ নিয়ম, এটার ও পরের বার্তিক এটা বলে? না, এটা হচ্ছে এই দ্বন্দ্বে ঘি, এই হ্যাঁ, সূত্রের প্রসঙ্গে এটা বার্তিক। তাহলে এক মানে নম্বর বার্তিক। না, এরকম কোনো ব্যাপার নেই। মানে দ্বন্দ্বে ঘি এই সূত্র যে মিনিংটা করলো, ঠিক আছে? হ্যাঁ মানে বার্তিক, বার্তিকের কাজ কি? বার্তিকের কাজ হচ্ছে, ধরো একটা সূত্রকার করেছেন, মানে পানিনি করেছেন, ঠিক আছে? ওই সূত্র দিয়ে পুরো অর্থটা মানে স্পষ্ট করে কাজ বোঝানো হচ্ছে না, যায়নি। সেই জন্য আরো মানে ডিটেলসে বলার জন্য বার্তিকটা। হ্যাঁ, হ্যাঁ, আরো ধরো ধরো বলা হলো যে, ধরো বার্তিক কি করে, মানে বার্তিক আরো পূর্ণতা দেয়, মানে সূত্রার্থটাকে আরো পূর্ণতা দেয়, আর কিছু না। হ্যাঁ, মানে সেটা সূত্রের বুঝলাম, কিন্তু স্যার এখানে সূত্রের যে 2 নম্বর নিয়েছেন সেটা কেন? মানে এর আগে কি 1 নম্বর আমি করা হয়েছে, মানে আমি মিস করেছি এরকম কিছু? না না না, আমি জাস্ট ক্রম করেছি। প্রথমে এক নম্বরে সূত্র পড়িয়েছি, তারপরে 2 নম্বরে ক্রম করেছি, এটা অন্য কিছু না। এটা 1 2 3 4 5 6, এটা ক্রম চলছে, এটা একটা, আর কিছু না। ঠিক আছে? মানে চার্থে দ্বন্দ্ব এর ভিতরেই রয়েছে এই সূত্রগুলো, পরপর যে সূত্রগুলো করা হয়েছে। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের প্রধান সূত্র হচ্ছে চার্থে দ্বন্দ্ব। ওই চার্থে দ্বন্দ্ব হ্যাঁ দিয়েই সমস্ত দ্বন্দ্ব সমাস বিধান হয়। চার্থে দ্বন্দ্ব সূত্র দিয়ে সমস্ত দ্বন্দ্ব সমাস বিধান হয়। ঠিক আছে? এখন হ্যাঁ, আর এরপরে এই যে এর বাড়তিকমটা, এই বাড়তিকমটা হুম কোন সূত্রটাকে বেশি করছে আর কি?
দ্বন্দ্বে ঘি, দ্বন্দ্বে ঘি, আচ্ছা। দ্বন্দ্বে ঘি সূত্রটাকে আরো ডিটেলসে বলছে, ঠিক আছে। হুম, দেখো বার্তিকার্থ কি বলছে, বার্তিকার্থ হচ্ছে কি বলা হচ্ছে দেখো, যে ঘি সংজ্ঞক শব্দের সঙ্গে যদি আরো একাধিক পদ থাকে, ঘি সংজ্ঞক শব্দের সঙ্গে যদি আরো একাধিক শব্দ থাকে বা পদ থাকে, আরো একাধিক সমস্যমান পদ থাকে, তাহলে ঘি সংজ্ঞক পদের পূর্বনিপাত হবে, কিন্তু পরবর্তী পদগুলির কোনটি পূর্বে বসবে বা কোনটি পরে বসবে এই নিয়ে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কি বললো দেখো, যে অনেক অনেক প্রাপ্ত, অনেক প্রাপ্ত মানে কি, অনেক প্রাপ্ত মানেই হচ্ছে যে ধরো অনেক প্রাপ্ত, ধরো এর মানে হচ্ছে যে যদি দুটোর অধিক পদ থাকে, দুটোর থেকেও বেশি পদ থাকে, মানে ধরো একটা পদ, ধরো দুটো পদ, যেখানে একটা ঘি সংজ্ঞক আর একটা অন্য পদ, একটা ঘি সংজ্ঞক আর একটা অন্য পদ, তাহলে এইরকম হলে তাহলে ঘি সংজ্ঞক পদটাই পূর্বনিপাত হবে। আমরা আগে দেখলাম, ধরো এমন এক জায়গায় দেয়া হলো যেখানে একটা ঘি সংজ্ঞক আর একটা, আর দুটো তিনটে অন্যরকম, মানে ঘি সংজ্ঞক নয় এমন, মোট ধরো তিনটে বা চারটে পদ আছে, মানে মোট ধরো তিনটি বা চারটে সমস্যমান পদ আছে, সেখানে একটা ঘি সংজ্ঞক পদ আর বাকিগুলো ঘি সংজ্ঞক নয়, সেখানে তুমি কার পূর্বনিপাত করবে, এইটা হচ্ছে প্রসঙ্গ। ধরো উদাহরণ দিলেই বুঝতে পারবে। হুম, বা এটা এরকম না লিখে একটু চেঞ্জ করি, ঠিক আছে। একাধিক ঘি সংজ্ঞক পদের সঙ্গে যদি অন্য পদ থাকে, একাধিক ঘি সংজ্ঞক পদের সঙ্গে যদি অন্য পদ সমস্যমান পদরূপে থাকে, সেক্ষেত্রে কোনটির পূর্বনিপাত হবে সেই বিষয়ে, মানে সেক্ষেত্রে কোন ঘি সংজ্ঞক পদটির পূর্বনিপাত হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। অনিয়ম বলেছে না, অনিয়ম মানে কোনো নিয়ম নেই। একাধিক ঘি সংজ্ঞক পদ থাকতে পারে, একাধিক ঘি সংজ্ঞক পদ থাকতে পারে, যদি একাধিক ঘি সংজ্ঞক পদ থাকে সেখানে কি হবে, সেখানে কোন ঘি সংজ্ঞক পদটার পূর্বনিপাত হবে
আর কোন ঘি সংজ্ঞক পদটার পরনিপাত হবে এই বিষয়ে কিন্তু কোনো নিয়ম নেই, তুমি যেটা খুশি করতে পারো। যেমন ধরো উদাহরণ দেওয়া হচ্ছে যে হরিশ্চ হরশ্চ গুরুশ্চ, এখানে বলো তো এখানে কোন পদটা ঘি সংজ্ঞক পদ? উর্মিলা, এখানে ঘি সংজ্ঞক পদ কোনটা? উর্মিলা, ঘি সংজ্ঞক পদ কোনটা? হ্যালো, লাইনে আছো? ঘি সংজ্ঞক পদ কোনটা? মৌমিতা, এখানে ঘি সংজ্ঞক পদ কোনটা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমার শোনা যাচ্ছে। এরা কেন যে কথা বলে না বুঝি না। অয়ন্তিকা, এখানে ঘি সংজ্ঞক পদ কোনটা? অয়ন্তিকা শোনা যাচ্ছে? অয়ন্তিকা শোনা যাচ্ছে? না, কথাটা কেটে কেটে আসছে মাঝে মাঝে। তা এতক্ষণ ডাকছিলাম সাড়া দিলে না? বৃষ্টি পড়ছে, মেঘ চমকাচ্ছে, কথা কেটে কেটে আসছে। না, আমি তোমাকে কি বললাম? তোমাকে 3 বার 4 বার ডাকলাম, তখন সাড়া দিলে না কেন? বললাম যে কথাটাই তো কেটে কেটে আসছে। কথাটা কেটে কেটে এলো, সারাটা দেওয়া যায়? এখন তাহলে কি করে শুনতে পাচ্ছ? হাফ কেটে আসছে, হাফ শুনতে পাচ্ছি, মধ্যেখানে মৌমিতা শুনতে পেলাম। দেখো আর এখানে কি হচ্ছে, বললেন যে কেউ এখানে সাড়া দেয় না। হরিশ্চ হরশ্চ গুরুশ্চ, এখানে যে আহ, হরিশ্চ হরশ্চ গুরুশ্চ, এখানে কি হয়? এখানে হরি শব্দটা হচ্ছে তোমার ঘি সংজ্ঞক হবে এবং গুরু শব্দটা ঘি সংজ্ঞক হবে, কারণ বলেছে হ্রস্ব ইকারান্ত এবং হ্রস্ব উকারান্ত। হ্রস্ব ইকারান্ত এবং হ্রস্ব উকারান্ত, এই যে আহ, হ্রস্ব ইকারান্ত হ্রস্ব উকারান্ত হওয়ার জন্য দুটোই ঘি সংজ্ঞক হয়েছে। এখানে তুমি কি, এখানে তুমি এরকম করতে পারো, তাহলে পূর্ব নিপাত কার হবে? এখানে নিয়ম অনুসারে পূর্ব নিপাত কার হবে? হরি আর গুরুর। হরি আর গুরুর নিয়মিত এটা হবে। তাহলে হরি গুরু হ- হরাহা, এটা হতে পারে। হরি গুরু হরাহা, এটা দেখো হতে পারে। ঠিক আছে, হরি গুরু হরাহা। অথবা এটা একটা হতে পারে, অথবা তুমি যদি তুমি যদি ওই যে পূর্ব নিপাত না করো, হরি হর গুরবহ, এটাও হতে পারে। কারণ এখানে কোনো নিয়ম নেই, এখানে কোনো নিয়ম নেই। ঠিক আছে, হরি গুরু হরি হর গুরবহ আর হরি গুরু হরাহা দুটোই হতে পারে। তেমনি সম্ভবত তুমি এটাকেও চেঞ্জ করতে পারো, যে ধরো যে গুরু হরি, গুরু হরি হরাহা, এটাও করতে পারো। গুরু হর হরয়হ, এটাও করতে পারো। কি বললাম বোঝা গেল? এক্ষেত্রে তুমি কোনটার, অন্তত তুমি একটা ঘি সংজ্ঞক পদের পূর্ব নিপাত করো, একটা ঘি সংজ্ঞক পদের পূর্ব নিপাত হবে, বাকি যে দুটো থাকবে ওই দুটো তুমি কাকে আগে বসাবে কাকে পরে পরে বসাবে ওই নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেই। একটা ঘি সংজ্ঞক পদকে তুমি পূর্ব নিপাত করো, ঠিক আছে, একটা ঘি সংজ্ঞক পদকে তুমি পূর্ব নিপাত করো, তারপরে বাকি যে পদগুলো থাকবে, বাকি পদগুলো তুমি কোনটা পরে বসাবে কোনটা আগে বসাবে এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেই। ঠিক আছে, এই বার্তিকটা এটাই বলে।
নেক্সট, তিন হচ্ছে অজাদ্য দন্তম। আগের দিন এটা সামান্য বলেছিলাম, অজাদ্য দন্তম। বলছে যে ইদম ইদম দ্বন্দ্বে পূর্বম স্যাৎ। সূত্রার্থ কি? সমসমান পদগুলির মধ্যে যে পদটি অজাদি হবে এবং অন্তে অকার থাকবে, সেই পদগুলির বা সেই পদটির নিপাত হবে। পদগুলি যে পদটি অজাদি স্যার হবে কথা কেটে আসছে। সকল কথা কেটে আসছে। হ্যাঁ হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে না। একটু একটু কেটে স্ক্রিন যাচ্ছে। দেখা যাচ্ছে না। আমার এখানে অনেকক্ষণ ধরে শোনা যাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছি না। দাদা কিছু শুনতে পাচ্ছি না, স্ক্রিনও দেখা যাচ্ছে না। হুম, বাট আমি স্ক্রিনও দেখতে আমার এখানে ফুল নেটওয়ার্ক আছে। ফুল মানে আমার তুমি চেক করতে পারো, দেখো দুটোই তোমরা শো করছে। দেখো ফুল নেটওয়ার্ক, মানে এখানেও ফুল নেটওয়ার্ক, এটা ফুল নেটওয়ার্ক, কোথাও মানে নেটওয়ার্ক কোনো সমস্যা নেই। এবং দুটো নেটই হিউজ স্পিডি এখানে আমার এখানে। এখন শোনা যাচ্ছে? ভালো শোনা যাচ্ছে। দেখো তাহলে কি হলো, যে অজাদ্য দন্তম এই সূত্রটাকে ভাঙলে, আমি আগের দিন বলেছিলাম যে এইভাবে ভেঙেছিলাম সূত্রটাকে, যে অজাদি এবং অদন্ত। অজাদি এবং অদন্ত। অজাদি বলতে অচ আদিতে আছে যার। অচ আদিতে আছে যার, তাকে বলা হবে অজাদি। অচ আদিতে আছে যার, তাকে বলা হবে অজাদি। আর অদন্ত মানে অকার অন্তে যার, সেটা হবে অদন্ত। অকার অন্তে যার, সেটা হবে অদন্ত। তাহলে কি বলা হলো, সমস্যমান পদগুলির মধ্যে যে পদটি অজাদি এবং অন্তে অকার থাকবে, সেই পদটির পূর্বনিপাত হবে, মানে দ্বন্দ্ব সমাসে। ঠিক আছে, দ্বন্দ্ব সমাসে দেখো ঈশ ঈশশ্চ কৃষ্ণশ্চ। ঈশশ্চ কৃষ্ণশ্চ। অর্চনা, এখানে দ্বন্দ্ব সমাস হবে, এখানে দ্বন্দ্ব সমাস হবে কোন সূত্র দিয়ে? দ্বন্দ্ব সমাস 4টে দ্বন্দ্ব দিয়েই হবে। ইয়েস। তার ভিতরে এইগুলো হচ্ছে পূর্বনিপাত হচ্ছে সূত্রগুলো হুম, দিয়ে। তাহলে এখানে কার পূর্বনিপাত হবে বলো তো? এটা ঈশ্বর হবে, কারণ ঈশ্বর হচ্ছে অজাদি। কারান্ত, হ্যাঁ কি না? এটা অকারান্ত। হ্যাঁ। কৃষ্ণটা অকারান্ত নয়? না, মানে অচ আদি মানে সমস্ত মানে স্বরবর্ণ যেগুলো থাকবে সেগুলো, আর আমি বলছি কৃষ্ণ তো আমি বলছি কৃষ্ণটা অদন্ত, হ্যাঁ কিনা? কৃষ্ণ অদন্ত, হ্যাঁ কিনা? অদন্ত মানে অকারান্ত। অকারান্ত। না, কয়েরই রয়েছে তো। আরে
কৃষ্ণটা কৃষ্ণ অপরান্ত। আরে কয়েরি কয়েরি কেন? অকারান্ত মানে কি? অদন্ত কিন্তু মানে অজাদি নয়। অদন্ত মানে কি? অদন্ত মানে অকার অন্তে আছে যার। অপরান্ত আছে আর, হ্যাঁ। তাহলে কৃষ্ণ ও পদের আচ্ছা, অন্তে একদম শেষে হ্যাঁ স অ আছে তো, অকার আছে তো। মাথাটা একটু খাটাও। হুম, খাটাচ্ছি তো পাশে স্যার। বসে পাশে বসে কেউ ডিস্টার্ব করছে, মাথাটা খাটাও, ঠিক আছে? পড়ার না দিকে মন না দাও। হুম, তাহলে ঈশশ্চ কৃষ্ণশ্চ, এখানে হুম, কৃষ্ণ পদটা অকারান্ত মানে অদন্ত, কৃষ্ণ পদটা অদন্ত, বাট অজাদি নয়। কিন্তু ঈশ পদটা অকারান্ত এবং অজাদি এবং অকারান্ত দুটোই, সেজন্য ঈশ পদের পূর্বনিপাত হবে, ঠিক আছে? দেওয়া হবে হ্যাঁ। ঈশ কৃষ্ণ। এখানে পূর্বনিপাতের সূত্র কি? অজাদ্য দন্তম, ঠিক আছে? বহু বহুস্ব নিয়ম। কি অর্থ? যদি একাধিক পদ থাকে, যদি একাধিক পদ অজাদি ও অদন্ত হয়, সেক্ষেত্রে কোনটির পূর্বনিপাত হবে তদ্বিষয়ে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কি বলেছে? বহুষু অনিয়ম, মানে সেখানে কোনো নিয়ম মানা হবে না, বহুষু অনিয়ম, ঠিক আছে? অনিয়ম। উদাহরণ কি? যদি একাধিক পদ অজাদি এবং অদন্ত হয়, একাধিক পদ মানে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ঈশ কৃষ্ণ, একটাই পদ অজাদি এবং অদন্ত, একটাই পদ অজাদি এবং অদন্ত, ঠিক আছে? একটাই পদ অজাদি এবং অদন্ত। কিন্তু যদি একাধিক পদ এরকম হয় তখন কি হবে? সেই জন্য এটা বলা হচ্ছে। দেখো কি বলা হবে, যে অশ্বশ্চ রথশ্চ ইন্দ্রশ্চ, অশ্বশ্চ রথশ্চ ইন্দ্রশ্চ। তাহলে বলো তো কোনটা কোনটা অজাদি, কোনটা কোনটা অদন্ত? আকাশ, আকাশ, কোনটা কোনটা অজাদি? হ্যাঁ, কোনটা কোনটা অজাদি, কোনটা কোনটা অদন্ত? মানে অজাদি এবং অদন্ত কে কে আছে এখানে? অজাদি এবং অদন্ত কে কে আছে? একাধিক পথ পদজানতে, যেমন অশ্ব, রথ, ইন্দ্র, একাধিক পদ আছে, এগুলো হচ্ছে আমি অজাদি। তোমাকে বলছি, এখানে তিনটে পদের মধ্যে কোন পদটা অজাদি প্লাস অকারান্ত? অকারণ তো অশ্বটা স্যার। অজাদি প্লাস অকারান্ত। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? অজাদি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি তোমাকে হ্যাঁ, আবার জিজ্ঞাসা করছি, অজাদি প্লাস অকারান্ত কোনটা? অকারণ তো রথ, রথ। মানে রথটা অজাদি প্লাস অকারান্ত, তাই তো? হ্যাঁ, আমার বকাটাই ফালতু হচ্ছে এতক্ষণ ধরে। হুম? ইন্দ্র আর অশ্ব। ইন্দ্র আর অশ্ব। অজাদি মানে কি আকাশ?
আকাশ শোনা হ্যাঁ যাচ্ছে? স্যার। অজাদি মানে কি? আর অজাদি বলতে আমি যতক্ষণ শুনলাম তারপর তো রান্না করছিলাম। তো যদি একাধিক পদ অজাদি আমি অজন্ত। বলছি অজাদি মানে কি? স্যার কি আরেকবার হবে? বলুন। অজাদি মানে কি হবে? অচ আদিতে আছে যার। অচ আদিতে আছে যার। আকাশ অচ মানে কি? করে দাও, মিউট করে দাও। হুম। অজাদি মানে অচ আদিতে আছে যার। অচ মানে স্বরবর্ণ। মিউট করে দাও। হুম। কি বললাম? অজাদি মানে অচ আদিতে আছে যার। অচ মানে স্বরবর্ণ, ঠিক আছে? তার মানে স্বরবর্ণ যার আদিতে আছে তাকে বলা হয় অজাদি। স্বরবর্ণ যার আদিতে আছে তাকে বলা হয় অজাদি। আর অদন্ত মানে অকার অন্তে আছে যার। তাহলে অশ্ব এবং ইন্দ্র এই দুটো হচ্ছে অজাদি প্লাস অদন্ত। অশ্ব প্লাস ইন্দ্র এই দুটো পদ হচ্ছে অজাদি প্লাস অকারান্ত, ঠিক আছে? এখন এই দুটো পদের তুমি যাকে খুশি পূর্ব নিপাত করতে পারো, কোনো অসুবিধা নেই। অশ্ব রথেন্দ্রাহা একটা হলো। তুমি এরকম করতে পারো, ইন্দ্র ইন্দ্রাশ্ব রথাহা করতে পারো, ইন্দ্র রথ অশ্বাহা করতে পারো, বা অশ্বেন্দ্র রথাহা করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কোনো নিয়মই নেই, ঠিক আছে? তুমি যেটা খুশি করতে পারো। বহুষু অনিয়মঃ মানে যখন অনেকগুলো হয়ে যাবে সেখানে কোনো নিয়ম মানা হবে না। যখন একটা অজাদি এবং অদন্ত পদ থাকবে আর একটা তদ্ভিন্ন থাকবে, সেখানেই অজাদ্যদন্তম নিয়মটা খাটবে, ঠিক আছে? আবারও বলছি, যেখানে একটাই অজাদি এবং অকারান্ত পদ থাকবে এবং আর একটা তদ্ভিন্ন পদ থাকবে, এইরকম যেখানে সমস্যমান পদ থাকবে দুটি, সেখানে অজাদ্যদন্তম নিয়মটি খাটবে। যখনই এর থেকে অধিক পদ হয়ে যাবে সেখানে কিন্তু বহুষু অনিয়মঃ এই বার্তিক চলে আসবে, সেখানে আর কোনো নিয়ম মানা হবে না। ক্লিয়ার? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে। পরবর্তী সূত্র হচ্ছে অল্পাচতরম। দুটি সমস্যমান পদের মধ্যে যে পদে দুটি সমস্যমান পদের মধ্যে যে পদে অল্প অচ থাকবে তার পূর্ব নিপাত হবে। দুটি সমস্যমান পদের মধ্যে যে পদে অল্প অচ থাকবে তার পূর্ব নিপাত হবে। দীপিকা অন করো। দীপিকা আছো, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। ধরো বলা হচ্ছে কেশবস্য শিবস্য, এখানে সমাস সংজ্ঞা হবে কোন সূত্র দিয়ে? চার্থে দ্বন্দ্ব। চার্থে দ্বন্দ্ব। এখানে পূর্বনিপাত কার হবে, কেন হবে? শিবেরই হবে, কারণ শিব এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে অল্প অজ, মানে এখানে শিবটাকে হয়তো রস্যই থাকবে আর থাকবে। আর যদি কেশব শব্দটা হয় তাহলে এখানে
একার থাকবে, তারপরে আবার এর সাথে অ আছে, আবার বয়ের সাথে ও আছে, তো এখানে বেশি হচ্ছে, ওই জন্য একদম অজটা এখানে ঠিকঠাক বেশি হচ্ছে। ঠিকঠাক এক্সপ্লেনেশন। অল্পাচতরম কি মানে যে শব্দে অচের সংখ্যা অল্প হবে। দুটি সমসমান পদের মধ্যে যে পদে অল্প অচ থাকবে তার মানে কি মানে অচের সংখ্যা অল্প হবে, সংখ্যায় কম হবে, তার পূর্ব নিপাত হবে। দীপিকা একদম ঠিকঠাক বলেছে। শিব শব্দে দুটো অচ, তালবস্যয় রস্যই ইকার এবং বয়ের পরে অকার, দুটো অচ। আর কেশব শব্দে তিনটে অচ, একার অকার অকার, তাই শিব শব্দের পূর্ব নিপাত হবে। তাহলে শিব কেশবৌ অর্থ কি? অর্থ হচ্ছে এই অল্পাচতরম, এরা সূত্র। এখানে বার্তিক আসবে, ঠিক আছে। ঋতু নক্ষত্র ঋতু নক্ষত্রানাম সমক্ষরানাম অনুপূর্বেণ। ঋতু নক্ষত্রানাম সমক্ষরানাম। সমান অক্ষর বিশিষ্ট ঋতুবাচক এবং নক্ষত্রবাচক পদের প্রসিদ্ধ ক্রমানুসারেই পূর্ব নিপাত হবে। প্রসিদ্ধ ক্রম অনুসারে পূর্ব নিপাত হবে। তাহলে কি হলো? প্রসিদ্ধ ক্রম অনুসারে পূর্ব নিপাত হবে। এর মানে হচ্ছে যে ধরো কটা ঋতু আছে, 6টা ঋতু আছে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, 6টা ঋতু আছে। ওই ধরো ঋতুবাচক যে শব্দ, ওই শব্দগুলো নিয়ে দ্বন্দ্ব সমাস হচ্ছে। ঋতুবাচক যে শব্দ, ওই শব্দগুলো নিয়ে দ্বন্দ্ব সমাস হচ্ছে। এবং তোমাকে দেখতে হবে ওই ঋতুবাচক শব্দগুলির মধ্যে যে ঋতুর নামগুলোকে তুমি নিচ্ছ ওদের মধ্যে সমান অক্ষর থাকতে হবে, না হলে কিন্তু এই নিয়মটা খাটবে না। আবার ধরো বলা হলো গ্রীষ্মশ্চ বসন্তশ্চ, এখানে কিন্তু নিয়মটা খাটবে না, কারণ গ্রীষ্ম শব্দে দুটো অচ আছে বা সম অক্ষর নেই, আর বসন্ত শব্দে 3টে আছে বা 6টা আছে বলতে পারে। গ্রীষ্ম এখানে কটা হবে? 4টে হবে, ওইদিকে বসন্ততে 6টা হয়ে যাবে, 6টা 7টা হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে সম অক্ষর বিশিষ্ট নেই, তোমাকে সমান অক্ষর বিশিষ্ট নিতে হবে। ঠিক আছে, ধরো বলা হলো, উদাহরণ কি হবে? বসন্তশ্চ হেমন্তশ্চ শিশিরশ্চ সুকন্যা। হ্যাঁ দাদা বলো। এখানে কোন সূত্র দিয়ে দ্বন্দ্ব সমাস হবে? চার্থে দ্বন্দ্ব। প্রার্থী দ্বন্দ্ব। এবং পূর্ব নিপাতটা বলো, কার কোথায় কি হবে? প্রথমে কোনটা হবে? বলছি। শিশিরটা হচ্ছে শীতকাল। শিশিরটা আগে হবে, তারপরে না, হেমন্তটা আগে হবে, তারপরে শিশির, তারপর বসন্ত। হেমন্ত শিশির বসন্তাহা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হেমন্ত শিশির বসন্তাহা, ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখানে আচ্ছা, যদি এরকম হতো, দেখি কে বলতে পারে।
গ্রীষ্মশ্চ বসন্তশ্চ, তখন কি হতো? কোন সূত্র দিয়ে কার পূর্ব নিপাত হবে? স্মৃতি, হ্যাঁ স্যার বলুন। বলো এখানে কোন সূত্র দিয়ে কার পূর্ব নিপাত হবে? চাপস্য ব্যাপার। না না, এখানে কি অল্পাস্তরম এই সূত্রটা অ্যাপ্লাই হবে? একদম অল্পাস্তরম খাটবে এখানে। হ্যাঁ, এখানে এই সূত্রটা যাবে না। অল্পাস্তরম দিয়ে কি হবে এখানে তাহলে? গ্রীষ্ম বসন্ত। গ্রীষ্ম, তারপরে বসন্ত। এরকম, তাই তো? তো তো গ্রীষ্ম বসন্ত। ধরো বলা হলো কৃত্তিকা চ রোহিণী চ, কি হবে? এটাই এর ক্রম, এটাই ঠিক আছে। কৃত্তিকা রোহিণ্যৌ, কৃত্তিকা রোহিণ্যৌ, এটাই ক্রম। পুরো নক্ষত্রের নাম। স্যার এই নক্ষত্র কি সূত্রটাতে কি বলছো? বলছি স্যার, নক্ষত্র মানে যেরকম ঋতুগুলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এরকম ভাবে মানে একটা ক্রমানুসারে যাচ্ছে, নক্ষত্রেরও কি ক্রমানুসার আছে? নক্ষত্র তো অনেক, এখানে যেটা উদাহরণ দিয়েছি আমি সেটাই বললাম। এখন ওই ক্রম আমাকে দেখে বলতে হবে তাহলে, ঠিক আছে? হুম, ঠিক আমাকে আছে। দেখে বলতে হবে। হুম 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 হ্যাঁ স্যার, আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে প্রসিদ্ধ যে ক্রম এটা তো ঋতুর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু নক্ষত্রের কি করে বুঝবো? আচ্ছা, আমি জেনে বলে দেবো। দেখো নেক্সট, লঘু অক্ষরম পূর্বম। দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে যে পদে লঘু অচ থাকে তার পূর্ব নিপাত হয়। লঘু অচ, লঘু গুরু আমরা জানি, লঘু ই উ রি অ, গুরু আ ই উ, দীর্ঘ রি এ ও ওই ও, এলো গুরু, ঠিক আছে? তাহলে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে যদি লঘু অচ থাকে তার পূর্ব নিপাত হবে লঘু অচ। ধরো উদাহরণ দেওয়া হলো কাশশ্চ কুশশ্চ, কি হবে? কাশশ্চ কুশশ্চ, কাশশ্চ কুশশ্চ কি হবে? কুশকাশ। কুশকাশৌ, বোঝা গেল? কুশকাশৌ, যেখানে লঘু অচ তার পূর্ব নিপাত হবে।
কুশকাসৌ। এইগুলো একটা করে উদাহরণ, এগুলো কঠিন তো নয়। অভ্যর্হিতঞ্চ বার্তিক। জগতে যার পূজ্যতা অধিক তার স্যার এটা হয়েছিল। হুম হ্যাঁ, এটা একবার হয়েছিল। কিরাতস্য অর্জুনস্য, কিরাতস্য অর্জুনস্য, ঠিক আছে। এখানে 33-34 কি হবে এখানে? কিরাতার্জুন। কিরাতার্জুন। কেন আমি যদি এখানে অজাদ্যদন্তম এই সূত্রটা প্রয়োগ করে, অজাদ্যদন্তম কি বলছে, যদি অজাদি হয় এবং অকারান্ত হয় তার পূর্বনিপাত হবে। তাহলে অর্জুন শব্দটা অজাদি প্লাস অকারান্ত। কিরাত শব্দটা অকারান্ত তো ঠিক আছে, কিন্তু অজাদি নয়। তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে কেন অর্জুনের কেন পূর্বনিপাত হবে না? এই জগতে প্রশ্নটা বেশি, ওই জন্য। জগতের মানে জগতে কিরাত মানে মহাদেব, ভগবান শিব, তার পূজ্যতা বেশি, ঠিক আছে। কিন্তু মানে সূত্রানুসারে তো অর্জুনেরও প্রাপ্তি আছে, সূত্রানুসারে তো অর্জুনেরও প্রাপ্তি আছে, কি তাই তো সুজাতা? হ্যাঁ স্যার। মানে রুলস অনুযায়ী তো অর্জুনেরও পূর্বনিপাত প্রাপ্তি আছে এখানে। অজাদ্যদন্তম এখানে লাগাও, দেখো অর্জুনের এখানে হয়ে যাচ্ছে, তাহলে কেন এখানে হবে না? কারো কোনো উত্তর জানা আছে? এডি? যে জগতে অধিক প্রসিদ্ধ তার পূর্বনিপাত হচ্ছে। ওটা তো ওটাও যেমন ব্যাকরণের নিয়ম। দেখো অভ্যর্হিতম চ বলছে, এখন ভেবে দেখো বার্তিক অপেক্ষা সূত্র অধিক শক্তিশালী বা অধিক প্রামাণ্য। বার্তিক অপেক্ষা হুম। সূত্র অধিক প্রামাণ্য, তাহলে সেক্ষেত্রে বার্তিক বলছে জগতে যার পূজ্যতা বেশি তার পূর্বনিপাত হবে। এই দৃষ্টিকোণ থেকে কিরাত মানে মহাদেব, তার পূর্বনিপাত হবে। অন্যদিকে সূত্র অজাদ্যদন্তম, এই সূত্রটা বলছে যেটা অজাদি যেটা অদন্ত তার পূর্বনিপাত হবে, তাহলে সেক্ষেত্রে অর্জুনের পূর্বনিপাত হবে। কি নিয়ম তো তাই বলছে। তাহলে বার্তিক অপেক্ষা তো সূত্র অধিক বলশালী, তাহলে নিয়ম অনুসারে অজাদ্যদন্তম এই সূত্রটাই এখানে প্রয়োগ হওয়া উচিত এবং অর্জুনের পূর্বনিপাত হওয়া উচিত, তাই তো? আমার আমার প্রসঙ্গটা বোঝা গেল কি বলতে চাইলাম? কি বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ গেছে। কেন হবে না? যখন এইরকম সমস্যা হয় তখন একটা নিয়ম তোমরা জানো, বিপ্রতিষেধে পরম কার্যম। আমি এটাই ভাবছিলাম। যে বিপ্রতিষেধে পরম কার্যম, যখন দুটো সূত্র একসঙ্গে প্রয়োগ হয় এক জায়গাতে, মানে এদিকে অভ্যর্হিতঞ্চ এও যখন বলছে আমি কিরাতের পূর্বনিপাত করব, অন্যদিকে অজাদ্যদন্তম এই সূত্র বলছে আমি অর্জুনের পূর্বনিপাত করব, একই স্থলে দুটো সূত্র চলে আসছে, সেখানে দেখতে হবে কোন সূত্রটা পরবর্তী, কোনটা পরবর্তী তদনুসারে কার্য হবে। বিপ্রতিষেধে পরম কার্যম তুল্য বল বিরোধে পরম কার্যম স্যাৎ। তুল্য বল বিরোধে, ওই বিপ্রতিষেধে পরম কার্যম এর বৃত্তি আছে তুল্য বল বিরোধে পরম কার্যম স্যাৎ। যদি একই স্থানে দুটো সূত্রের প্রবৃত্তি হয়, সেখানে যেটা পরে আছে যে সূত্রটা পরবর্তী সূত্র তদনুসারে কার্য হবে।
এখানে অজাদ্যদন্তম এর ক্রম হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পাদ 33 নম্বর সূত্র অজাদ্যদন্তম। অজাদ্যদন্তম এর ক্রম হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পাদ 33 নম্বর সূত্র। কিন্তু এই যে অভ্যর্হিতঞ্চ, এটা বাস্তবিক এটা কোনো সূত্র নয়, বার্তিক। কিন্তু এই বার্তিকটা কোন সূত্রের আন্ডারে পঠিত হয়েছে? অল্পাচতরম এই সূত্রের আন্ডারে পঠিত হয়েছে। অল্পাচতরম এই সূত্রের ক্রম কত? 2 2 34। আগেরটা ছিল 2 2 33। তাহলে 2 2 34 এটা হচ্ছে পরবর্তী সূত্র। অতএব এই পরবর্তী সূত্রটা অধিক বলবান হবে। আর এই সূত্রের আন্ডারে যে বার্তিকগুলো পঠিত হয়েছে সেই বার্তিকগুলো অধিক বলবান হবে পূর্ববর্তী সূত্র অপেক্ষা। তাহলে এখানে এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে অভ্যর্হিতঞ্চ এটাই যাবে। কি বললাম বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। স্যার হ্যাঁ বলো। স্যার সূত্র তৈরির পরেই তো বার্তিক সূত্র তৈরি হয়। হ্যাঁ মানে সূত্র হওয়ার পরে বার্তিক হয়েছে। হ্যাঁ এটাই তো স্বাভাবিক। তাহলে মানে এইটা তো হওয়ার পরে তারপরেই তো বার্তিকটা হবে। মানে সমস্ত সূত্র একজন তৈরি করবে, তারপরে তো তার মানে বিপক্ষে বা সপক্ষে যা যুক্তি দেবে সেটা তো পরে হবে। হুম। তাহলে বার্তিক তো পরেই হয় সবসময়। না না ওই সূত্রের রকম পর। তুমি দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি। ওয়েট। দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনটা আমার ক্লিয়ার দেখতে পাচ্ছ না বড় করব? হ্যাঁ হ্যাঁ, না দেখতে পাচ্ছি। দেখো আমরা পড়াচ্ছিলাম এই সূত্রটা, দেখো এই যে অল্পাচতরম এটা পড়াচ্ছিলাম, তাই তো? হ্যাঁ অল্পাচতরম এটা পড়াচ্ছি তো। তাহলে এই সূত্রের ক্রম কত? 2 2 34 দেখা গেছে। হ্যাঁ এই সূত্রের আন্ডারে পঠিত হয়েছে এই বার্তিকটা। দেখো এই যে অভ্যর্হিতঞ্চ, হ্যাঁ বোঝা গেছে? বুঝতে পারছি। আমি বলতে চাইছি যে সূত্র যে তৈরি করেছে সে প্রথমে 2 2 34, তারপরে 2 2 35 বা যাই হোক, মানে তারপরে যেটা 2 4 2 যেটা আছে, এরকম ভাবে যদি তৈরি হয় মানে সূত্র তো পরপর তৈরি হবে, হুম। তারপর তো অন্য কেউ এসে বার্তিক করবে, আমি এটা বলতে চাইছি। হ্যাঁ বার্তিক করেছে তো তো। সব। হ্যাঁ করেছে তো, কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে বার্তিক যখন করেছে, ঠিক আছে, মানে বার্তিককার কি করেছেন? বার্তিককার প্রথমে মানে যে জয়াদিত্য বামন, উনি তো বার্তিক করেছে, না কাত্তায়ন তো বার্তিক করেছেন। উনি প্রথমে অল্পাচতরম এই সূত্রটা পড়েছে ভালো করে, দিয়ে পড়ার পরে উনি দেখেছেন যে সূত্রের অর্থ যেটুকু বলেছে তারপরে এই সূত্রের প্রসঙ্গে এইগুলো বলা উচিত। ঋতু নক্ষত্রানাম, বা এই যে লঘু অক্ষরম পূর্বম, বা অভ্যর্হিতঞ্চ, এইগুলো বলা উচিত। তার মানে বার্তিককার কিন্তু একবারে যে র্যান্ডম একটা বার্তিক রচনা করেছে এমন নয়, যে উনি বসে পড়েছেন দে বার্তিক লিখে দিয়েছেন এমন নয়। উনি আগে সূত্রটা পড়েছেন, সূত্র পড়ার পরে তারপর দেখেছেন যে সূত্রের মধ্যে কোথায় ফাঁক আছে, সেই ফাঁকটাকে পূরণ করার জন্য বার্তিক রচনা করেছেন। সূত্রকার যেমন র্যান্ডম সূত্র রচনা করেছেন, উনি কিছু দেখেননি। বার্তিককার কি করেছেন? এখানে সূত্রকার পানি তো, হ্যাঁ এখানে অবশ্যই পানি। সূত্রকার পানিনি তো। হ্যাঁ পানিনি অবশ্যই।
মানে বক্তব্য হচ্ছে এই বার্তিকটা অভ্যর্থিতঞ্চ বার্তিকটা যেহেতু 2-2-34 সূত্রের আন্ডারে পঠিত, আর আমাদের বিরোধ হচ্ছিল এই 2-2-33 সূত্রের সঙ্গে, এই সূত্রের সঙ্গে বিরোধ হচ্ছে, তাহলে 2-2-33 সূত্রটা পূর্ববর্তী আর এই বার্তিকটা হচ্ছে পরবর্তী, মানে পরবর্তী সূত্রের আন্ডারে পঠিত। 2-2-33 এটা হচ্ছে পূর্ববর্তী সূত্র, আর এই যে অভ্যর্থঞ্চ এই বার্তিকটা পঠিত হয়েছে 2-2-34 এর আন্ডারে, মানে অভ্যর্থঞ্চ বার্তিকটা পরবর্তী সূত্রতে আছে, সেই জন্য এটা অধিক বলবান হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে যদি এরকম হয় এই অব্যহিতঞ্চ এই সূত্রটার পরে অন্য কোনো সূত্রের সাথে যদি বাঁধা পেলো, তার সাথে সম্বন্ধ হলো, তাহলে পরের সূত্রটাকে আমি বেশি গুরুত্ব দেবো, তাই তো সেই মুহূর্তে? অবশ্যই সবসময় পরবর্তী সূত্র অধিক শক্তিশালী হয়। সেটা বুঝবো কি করে? হুম তোমাকে ওই জন্যই তো চর্চা ব্যাকরণের, ওই জন্যই মানে পড়তে পড়তে এমন জায়গায় চলে যাবে, ঠিক আছে, মানে পড়াশোনা করতে করতে এমন জায়গায় চলে সূত্রের ক্রমগুলো মাথার মধ্যে চলে আসবে। একজন মানে বৈয়াকরণ আছেন, নাম হচ্ছেন ব্রজভূষণ ওঝা। ব্রজভূষণ ওঝা, ঠিক আছে, উনি ইউটিউবেতে পরিভাষেন্দু শেখর পড়িয়েছেন। পরিভাষেন্দু শেখর মানে আমরা দেখি, পড়েছি, ওনার কাছে সাক্ষাৎ পড়েওছি, এই বেলুর মঠে পড়াতে আসতেন ব্রজভূষণ ওঝা। উনি যখন পড়াচ্ছেন, পরিভাষেন্দু শেখর খুব জটিল, খুবই জটিল একটা গ্রন্থ। উনি কোন সূত্র কোথায় আছে, কত নম্বর মানে অধ্যায়, কত নম্বর সূত্র, কোনটা পরবর্তী কোনটা পূর্ববর্তী, ওই সূত্রতে কোন পদ অনুবৃত্তি হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কোন নিয়মে অনুবৃত্তি হচ্ছে, ওসব মানে সব ঠোঁটস্থ। এটা হচ্ছে মানে শাস্ত্র চর্চার ফল। মানে শুধু এইটুকু নয় যে কোনটা পরবর্তী কোনটা পূর্ববর্তী, এরকম নয়, মানে কোথা থেকে অনুবৃত্তি হচ্ছে সেইগুলো পর্যন্ত মুখস্থ। অনুবৃত্তি মনে রাখা খুব কঠিন, অনুবৃত্তি মনে রাখা খুব কঠিন, ঠিক আছে। এখানে আর একটা হতে পারে যে পর্বতস্য তাপসস্য, এখানে কার পূজ্যতা বেশি হবে? এখানে কার পূজ্যতা বেশি হবে, পর্বত নাকি তাপস? তাপস মানে যোগী, তাপস। তাপস মানে একটা পর্বতে একজন যোগী তপস্যা করছেন, একটা পর্বতে যোগী তপস্যা করছে, এখন দূর থেকে একজন ব্যক্তি দেখছে, ধরো বশিষ্ঠ, তাপস। ধরো বিশ্বামিত্র তপস্যা করছেন, ঠিক আছে, সেখানে রাম দেখছে। লক্ষণ জিজ্ঞাসা করছে যে কাকে কাকে দেখছো, বলছে পর্বতস্য তাপসস্য, বা ওখানে কে কে আছে, তখন বলছে পর্বতস্য তাপসস্য, মানে দুজনকেই দেখছে, পর্বতকেও দেখছে তাপসকেও দেখছে, তাহলে কার পূর্বনিপাত হবে? তাপসের পূর্বনিপাত হবে। তাপস এখানে অধিক পূজ্য, যোগী, তাপস ও পর্বতও, ঠিক আছে। অদ্য এতাবৎ